মাকে পর করে দিল। ভাবিদের একদম দয়া মায়া নেই। মা তাদের কথায় মাথা নেড়ে সায় দিলেন এবং আক্ষেপের সাথে বললেন, হ্যাঁ, ছেলেরা বউর কথা শুনলে এমনটাই হয়। নিজের মা বাবার কদর বুঝে না। গড় জুড়ে মামাদের নিয়ে, মামা মামিদের নিয়ে কত আলোচনা, কত বিচার চললো, কিন্তু ঠিক সেই মুহূর্তে পাশের ঘরে শুয়ে থাকা আমার দাদির কথা কারো মনে এলো না। দাদির ঘরটা কিন্তু পরিষ্কার করিয়েছিলেন ফুপুর রেখে যাওয়া সেই কাজের মহিলাটা। দাদের কাপড় চোপড় ধোয়া, তাদের গোসল করানো, তার রুমের ময়লা পরিষ্কার করা, সবই সেই মহিলা প্রতিদিন এসে করে দিয়ে যায়। কারণ মা দাদির কোনো কাজ করে না। খালাদের বিদায় জানানোর পর মা যখন বেশ তৃপ্তির হাসি হেসে ঘরের কাজ গুছাচ্ছিলেন, তখন আমি দাদির ঘরে গিয়ে বসলাম। দাদি চুপচাপ ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছেন। আমি দাদির পাশে বসে ভাবছিলাম, মানুষ কিভাবে নিজের সুবিধা মতো বদলে যায়, কিভাবে নিজের ঘরের অন্যায়টা চোখে দেখে না, অন্যের ঘরের বিচার করতে ভালোবাসে। খালাদের বিদায় দেওয়ার পরে আমাদের বাসাটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে এলো। তবে মায়ের ভিতরে তখন অন্য ভাবনা ঘুরপাক খাচ্ছিল। মা কয়েক বছর ধরে বাপের বাড়ি যান না। খালাদের মুখে নানা কথা শোনার পর থেকে মায়ের মনটা নিজের মায়ের জন্য খুব চঞ্চল হয়ে উঠেছিল। নানি নাকি ইদানিং বেশ অসুস্থ, আর মামারা বউদের কথায় নানিকে ঠিক মতো খেয়াল করে না, এই ভাবনায় মা ছটফট করছিল। পরদিন সকালে বাবা যখন অফিসে যাওয়ার জন্য জামা পরছিলেন, মা তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বাঁধতে বাঁধতে বললেন, ভাবছি 3-4 দিনের জন্য একবার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। কতদিন হয় আম্মাকে দেখি না। পরশু বোনেরা এসে যা বলে গেল, আমার একদম ভালো লাগছে না। বাবা জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলেন, ঘুরে আসো, তোমার তো অনেকদিন যাওয়া হয় না। মা তখন আসল কথাটা তুললেন, এমনি এমনি তো আর যাওয়া যায় না, কতদিন পর যাচ্ছি, অসুস্থ মা আছে, ছোট ভাইদের ছেলে মেয়েগুলো আছে, খালি হাতে যাওয়া যায়, আমাকে 5,000 টাকা দাও তো। কথাটা শুনে বাবা বেশ অবাক হয়ে মায়ের দিকে তাকালেন। এই বাজারে 5,000 টাকা কম কথা নয়। বাবা একটু ইতস্ত করে বললেন, 5,000 টাকা? এত টাকা হঠাৎ কেন লাগবে? যাতায়াত ভাড়া আর কিছু ফলমূল নিয়ে গেলেই তো হয়। মায়ের চোখ দুটো সঙ্গে সঙ্গে কপালে উঠে গেল। গলার জোর বাড়িয়ে মা বলল, আহা, এত টাকার কথা শুনে এমন অবাক হচ্ছেন যে মনে হচ্ছে আমি তোমার কাছে সোনার গহনা চেয়ে বসেছি। আমি কি আমার নিজের জন্য টাকাটা নিচ্ছি? এত বছর পর বাপের বাড়ি যাচ্ছি, সেখানে অসুস্থ মা শুয়ে আছে, ছোট ভাইদের বাচ্চা কাচ্চাগুলো পিছু পিছু ঘুরবে, তাদের হাতে দুটো করে টাকা দেব না? ভাইয়ের বউদের সামনে আমার কি একটা মান সম্মান নেই? নাকি চাও তোমার বউ বাপের বাড়ি গিয়ে খালি হাতে বসে থাকুক? বাবার কথা বাড়ালেন না। তিনি ভালো করেই জানেন, এই নিয়ে কথা 1 পা 2 পা বাড়লেই শেষ পর্যন্ত বিশাল ঝগড়া লেগে যাবে। বাবা পকেট থেকে মানি ব্যাগ বের করে নীরবে 5,000 টাকা মায়ের হাতে তুলে দিলেন। টাকাটা হাতে পেয়ে মায়ের মুখে রাগ মুহূর্তে উধাও হয়ে গেল। মা আমার দিকে তাকিয়ে বেশ মিষ্টি গলায় বললেন, তোর জামা কাপড় গুছিয়ে নে, তুই আর তোর বোন আমার সাথে যাবি, 3-4 দিন থেকে একবারে ঘুরে আসি। আমি সোজা না করে দিলাম। স্পষ্ট গলায় বললাম, মা তুমি যাও, আমি যাব না। ঘরে দাদি একা, আমরা দুজন চলে গেলে দাদির খেয়াল কে রাখবে? ফুপু রেখে যাও ওই কাজের মেয়েটা তো শুধু কাজ করে দিয়ে চলে যায়, দাদির পাশে কে থাকবে? আমার কথা শুনে মা একটু চোখ উল্টে বলল, না গেলে থাক, ঘরের মেহমানদারির খুব দরদ না, তোর বোনকে নিয়ে আমি যাচ্ছি। পরের দিন সকাল সকাল মা ব্যাগ গুছিয়ে ভালো পোশাক পরে ছোট বোনকে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মা ভেবেছিলেন 4-5 দিন বাপের বাড়িতে আরামে থাকবেন, ভাইদের সাথে গল্প করবেন আর বউদের বুঝিয়ে নানিকে নিজের মতো আগলে রাখবেন। কিন্তু যে কাণ্ড মা নিজের ঘরে ফুপুর সাথে করতেন, সেটাই যে তার সাথে ঘটতে যাচ্ছে তা মা কল্পনাও করতে পারেনি। মায়ের বাপের বাড়ি পৌঁছানোর পর কি কি ঘটেছিল তা আমি পরে ছোট বোনের মুখ থেকে শুনেছি। মা যখন দুপুরে মামার বাড়িতে গিয়ে দরজায় টোকা দিলেন, তখন ভেতর থেকে বেশ কিছুক্ষণ কেউ দরজা খুললো না। অনেকক্ষণ পর মেজো মামি দরজা খুললেন। মাকে দেখে মামির মুখের আনন্দের কোনো চিহ্ন ছিল না, বরং বিরক্তি ফুটে উঠলো। মামি দরজা ধরে দাঁড়িয়ে বললেন, ও মা, বুঝো আপা, হঠাৎ কিছু না জানিয়েই আসলে, কোনো বিপদ আপদ হয়েছে নাকি? মা হাতে দুটো ব্যাগ নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, বিপদ আবার কি হবে? কতদিন বাপের বাড়ি আসি না, আম্মাকে দেখতে এলাম। মামি কোনো কথা না বলে ভেতরের দিকে চলে গেলেন। বসার ঘরে সোফায় ধুলো জমেছিল। মা ব্যাগ দুটো নিচে রেখে হাত দিয়ে ঝেড়ে বসলেন। নানি ভেতরের একটা শেষ সেতে ঘরে ছোট্ট একটা চৌকিতে শুয়েছিলেন। মা নানির ঘরে ঢুকে নানিকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কিন্তু নানি সে আগের মতো কথা বলার শক্তি নেই। তিনি শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। দুপুর গড়িয়ে 1টা বাজলো, 2টো বাজলো। মায়ের বেশ খিদে পেয়েছে, কিন্তু রান্নাঘর থেকে কোনো রান্নার শব্দ বা গন্ধ কিচ্ছুই পাওয়া যাচ্ছিল না। বড় মামি নিজের ঘরে বসে ফোনে গল্প করছিলেন, আর মেজো মামি নিজেদের ছেলে মেয়েদের নিয়ে ঘরে টিভি দেখছিলেন। অবশেষে দুপুর 2:30 নাগাদ মা না পেরে বড় মামির ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। মা বললেন, ছোট বউ, ঘরে কি দুপুরের কিছু রান্না হয়নি? আমরা তো সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। বড় মামি ফোনটা কান থেকে নামিয়ে মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন।
তারপর কপালে হাত দিয়ে সোফায় হেলান দিয়ে বসলেন। ও আপা, বলবেন না, আজ সকাল থেকে আমার শরীরটা এমন খারাপ লাগছে, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, একদম দাঁড়িয়ে থাকতে পারছি না। আপনার ভাইদের তো জানেনই, সকালে বাজার করার কথা বলতেই ঝগড়া করে বের হয়ে গেল। ঘরে সামান্য ডাল আর বাসি ভাত আছে, আপনার ভাই আসুক, বাজার করলে রাতে না হয় ভালো মন্দ কিছু রান্না হবে, এখন ওই বাসি ডাল ভাতটুকু একটু গরম করে খেয়ে নেন। মায়ের মুখের রং যেন মুহূর্তে বদলে গেল। এই দৃশ্য, এই কথাগুলো, এই অজুহাত সবকিছু মায়ের খুব পরিচিত। ঠিক আমাদের বাড়িতে ফুপু আসার পরে মা যেমন কপালে হাত দিয়ে মাথা ব্যথার বাহানা করে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলেন, ঠিক একই নাটকের মুখোমুখি মা আজ নিজের ভাই বউর কাছে হলেন। মা একদম চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। যে মামিদের বিরুদ্ধে খালাদের সাথে বসে মা ঘন্টার পর ঘন্টা নালিশ করেছিলেন, আর সেই মামিদের ঘরে মা নিজেই একজন অবহেলিত মেহমান। মামি বাসি ডাল আর তরকারিটা টেবিলের উপর নামিয়ে দিয়ে নিজের রুমে গিয়ে ধাপ করে দরজা বন্ধ করে দিলেন। মার বোন সেই ঠান্ডা বাসি ডাল ভাত কোনো মতো মুখে তুললেন। 5,000 টাকা নিয়ে এসেও মায়ের কপালে একটু ভালো খাবার জুটলো না। বিকেলের দিকে মামারা কাজ শেষ করে ঘরে ফিরলেন। মা আশা করেছিলেন মামার অন্তত বোনকে ডেকে একটু ভালো ব্যবহার করবেন, কিন্তু ছোট মামা ঘরে ঢুকেই মায়ের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বললেন, বুঝো আপা, হুটহাট করে এভাবে চলে এলে যে, আগে থেকে একটা ফোন না করলে যা হয়। আমাদের সংসার কিভাবে চলে জানোই তো, টানাটানি সংসার। কাল সকালে আবার আমার শাশুড়ি আসবেন, ঘরে তো জায়গাও কম। মামার এই একটা কথাতেই মায়ের সমস্ত অহংকার মাটিতে মিশে গেল। ভাইয়ের ঘরে নিজের অধিকার, বাপের বাড়ি সেই পুরনো জোর, সব যেন এক নিমিষে শেষ হয়ে গেল। মা সারা রাত নানি সেই ছোট করে নানির পাশে শুয়ে কাঁদা ছাড়া আর কিছুই করতে পারলেন না। নানি মাঝে মাঝে মায়ের মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক যেমনটা আমাদের বাড়িতে দাদি ফুপুর মাথায় হাত বুলিয়ে দিতেন। মায়ের হয়তো তখন নিজের ঘরের কথা, নিজের শাশুড়ির কথা, আর না খাইয়ে বিদায় দেওয়া সেই ফুপুর কথা খুব মনে পড়ছিল। 4-5 দিন থাকার পরিকল্পনা নিয়ে বাড়ি থেকে বের হওয়া মা পরের দিন দুপুর 12টা বাজতে ব্যাগ আর বোনকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আমরা তখন ঘরে বসে দুপুরে দাদির খাবারের ব্যবস্থা করছিলাম। হঠাৎ দরজায় বেল বেজে উঠলো। দরজা খুলতে দেখি মা দাঁড়িয়ে আছেন। মায়ের মুখটা একদম শুকনা, চোখ দুটো লাল। 3 দিন আগে খালাদের বিদায় দিয়ে মা যে হাসি মুখে ঘরের কাজ করছিলেন, সেই হাসির ছিটে ফোঁটাও তার মুখে নেই। বাবা ঘর থেকে বের হয়ে অবাক হয়ে বললেন, কি ব্যাপার, তুমি না 4-5 দিন থাকবে বললে, একদিনে ফিরে এলে যে? শাশুড়ি আম্মা ভালো আছেন তো? মা বাবার কথার কোনো উত্তর দিলেন না। হাত থেকে ব্যাগটা নিচে রেখে সোজা নিজের ঘরের দিকে হেঁটে গেলেন। মায়ের না ছিল মাথা ব্যথা, না ছিল শরীর খারাপের বাহানা, কিন্তু মায়ের এই চুপচাপ থাকাটা যেন অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি কিছু বলে দিচ্ছিল। আমি মায়ের ঘরের দিকে যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, মানুষ যা করে তাই ঘুরে ফিরে নিজের জীবনে আসে। মা যেটাকে নিজের বাড়ি ভেবে অহংকার করতেন, সেখানেও যে তার জন্য কোনো আদর অপেক্ষা করছিল না, তা হয়তো মা খুব ভালোভাবে টের পেয়েছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটাকে